ভোটাররা সরকার নির্বাচন করে, হ্যাঁ, এখানে যেন সরকার ভোটার নির্বাচন করছে। ২৭ লক্ষ মানুষ তারা কিন্তু ভোট দিতে পারবেন না। তার নিজের আর্মির সার্ভিস রেকর্ড আছে, ঠিক। তিনি না ভোটার হয়ে গেছেন। যে নির্বাচন কমিশনের গাফিলতি থাকতে পারে, পক্ষপাতিত্ব নেই। যার ভোট নাই তার অস্তিত্ব নাই, গরিব মানুষের কাছে তাই। আজকের আলোচনা মূলত এসআইআর নিয়ে। প্রায় 91 লাখ মতো মানুষের, 90,60,000 মতো মানুষের নাম বাদ গেছে। এর মধ্যে সবথেকে বেশি বিতর্ক তৈরি হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ গেছেন। অর্থাৎ তারা এই মুহূর্তে একটা ডাউটফুল ভোটার বা ডি ভোটার এইরকম একটা স্টেটাসে রয়েছেন। আগে আমরা সুপর্ণদার থেকে জানতে চাইব, সুপর্ণদা আপনি পুরো এক্সারসাইজটাকে কিভাবে দেখছেন? ডি ভোটার বা ডাউটফুল ভোটার এই শব্দটায় আমি একটু ছোট্ট করে যেটা বলতে চাই যে কোনো ডাউট কিন্তু নেই। তার কারণ গতকাল রাত্রিরে কিন্তু একটা এই যে ২৯ তারিখের যে ভোটটি হবে তার জন্যে কিন্তু যে ভোটারদের যে তালিকা সেটা কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে। তার দুদিন আগে ২৩ তারিখে যে ভোটটি হতে চলেছে তার জন্য সেটা ফ্রিজ করে দেওয়া হয়েছিল, ২৯ তারিখের জন্য গতকাল করা হয়েছে। তার কারণ ওইটা জমা হওয়ার পরে সেই ইলেকটোরাল রোলগুলো বেরোবে, প্রত্যেকটা জায়গায় যাবে, সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য সেটা ফ্রোজেন অলরেডি। সুতরাং আর কোনো সুযোগ সুবিধা থাকছে না, যাতে ট্রাইব্যুনালে যদি আলোচনা হয়ও তারপরে যে সেই নামগুলো ২৩ তারিখে বা ২৯ তারিখে তারা ভোট দিতে পারবেন সেরকম কোনো জায়গা নেই। সুতরাং আপাতত ২৭ লক্ষ মানুষ যারা অ্যাডজুডিকেশন প্রসেসের মধ্যে আছেন তারা এই ভোটের তারা কিন্তু ভোট দিতে পারবেন না। সুতরাং যে সংখ্যাটা প্রথমে প্রায় ৭,৬৬,০০,০০০ ছিল নভেম্বর ২০২৫-এ এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে, আজকে দাঁড়িয়ে সেটা ৬,৭৭,০০,০০০। সুতরাং প্রথম চরণের আলোচনাটা এটা যে কোনো রকম কোনো ডাউট নেই। না, আমি ডাউটটা সেই প্রসঙ্গে বলিনি। আচ্ছা, এরা তো না ভোটার হয়ে গেছে এই ভোটের জন্য, ঠিক। আর ডি ভোটার নেই, না ভোটার। ঠিক, খুব সুন্দর। কিন্তু হ্যাঁ। এরা যে না ভোটার হ্যাঁ। সেটাও তো নিশ্চিত নয়। তার কারণ ধরুন হ্যাঁ। মোহাম্মদ দাউদ আলী, হ্যাঁ। বয়স ৬৪ বছর, ঠিক। বহরমপুরে থাকেন। হ্যাঁ। কার্গিল যুদ্ধের সময় হ্যাঁ। উনি সেনাবাহিনীতে কাজ হ্যাঁ। করতেন, হ্যাঁ। উনি ওখানেই পোস্টিং ছিলেন। ঠিক। ২০০২-এর ভোটটা উনি এখানে দিতে আসতে পারেননি, কার্গিলেই ছিলেন। ঠিক। স্প্লিন্টারে আহত হয়েছিলেন, ঠিক। চাকরি ছেড়ে রেলের চাকরি জয়েন করেছিলেন, ঠিক আছে। ২০০৩-এ রেল থেকে রিটায়ার করেছেন। ঠিক। তার পাসপোর্ট আছে, ঠিক। তার ওয়াইফের পাসপোর্ট আছে, ঠিক। তার ছেলে মেয়ের পাসপোর্ট ঠিক। আছে, ঠিক। তার নিজের আর্মির সার্ভিস রেকর্ড আছে, ঠিক। তার পেনশন পেমেন্ট অর্ডার আছে, ঠিক। তিনি না ভোটার হয়ে গেছেন। ঠিক। এটা তাহলে কি বিচার? এই একই চরিত্রের নাম সুপর্ণ মৈত্র হতে পারে, স্নিগ্ধেন্দু হতে পারে। এবার তাহলে আমরা যখন এই আলোচনাটা বদলে দিলাম যে নাম যে কেউ হতে পারে, তার কারণ তুমি যে নামটা বললে সেটা হচ্ছে একটা মাইনরিটি মুসলিমের নাম, কেন আমরা খুব খোলামেলা আলোচনাটা খুব দরকার। বাগদার রাধানাথ হালদার ওইভাবে বাদ গেছেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সুতরাং আজকে তোমার কথা থেকে একটা জিনিস খুব সুন্দরভাবে প্রমাণিত যে নির্বাচন কমিশনের গাফিলতি থাকতে পারে, পক্ষপাতিত্ব নেই। তুমি যে কথাটা বলছো যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা, ভেরি ভেরি গুড, খুব ভালো প্রশ্ন। এবং আমি তথ্য প্রযুক্তির দায়িত্বে ছিলাম, আমি বুঝতে পারি, কিন্তু সেখানে একটা অ্যালগোরিদম তৈরি হয়েছিল। সেই অ্যালগোরিদমে ৫টা পয়েন্ট তারা বলেছিলেন, ঠিক আছে, যে ২০০২ এবং ২০২৫-এ নামের বানান এক হতে হবে, বা একটি কোনো যিনি ভোটদাতা তার সাথে ৬ জন সেই অ্যানসেস্টারের সাথে কানেকশন আছে কিনা, ১৫ থেকে ৪০, এই করে একটা জিনিস আমরা একটা জায়গায় পৌঁছেছি। এখন এই প্রসেসটাতে অনেক মানুষ আজকে এই জায়গায় বাদ গেছেন, সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। খুবই শুধু দুঃখজনক না, আমি
ধরুন খুব আমি গতকাল হ্যাঁ কথা বলছিলাম লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ান হ্যাঁ সোশ্যাল অ্যানথ্রোপোলজিস্ট মুকুলিকা ব্যানার্জি। হ্যাঁ তিনি কিন্তু এই প্রসেসটা দেখে বলছিলেন আমি যে নাম শুনেছি ওনার। তার মনে হয়েছে হ্যাঁ, যে চিরকাল হ্যাঁ, ভোটাররা সরকার নির্বাচন করে, হ্যাঁ, এখানে যেন সরকার ভোটার নির্বাচন করছে, ধরে ধরে ভোটার বাদ দেওয়া হচ্ছে হ্যাঁ, যে ভোটাররা সরকারের বিরুদ্ধে, মানে দিল্লির সরকার। তার মনে হয়েছে। হ্যাঁ। এবং ধরুন এই যে ৬ জনের নাম বাদ দেওয়া, এক্ষেত্রে আমি ওখানে অনেকগুলো কেস দেখলাম যেখানে একটি বাড়িতে ২-৩ এইরকমই সন্তান, তাদের কাছেও চিঠি এসছে যে আপনার ৬ ভাই বোন কেন ব্যাখ্যা দিন। যার পাসপোর্ট আছে এরকম প্রচুর মানুষের নাম বাদ চলে গেছে। এটা কি ছেলে খেলা নয়? মানে ভোটটা সরকার আমায় দিতে দেবে কি দেবে না, এটা কি সরকার বা প্রতিষ্ঠানের মর্জির ওপর নির্ভর করে? খুব সুন্দর স্নিগ্ধা। ইলেকশন কমিশন কি একটা নির্বাচিত প্রতিষ্ঠান? কথাটা ঠিক। এখানে বলা হচ্ছে যে তুমি ভোটার নও, সুতরাং তাকেই প্রমাণ করতে হবে সে ভোটার। সো দ্য onus is on the voter. সঠিক প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ঠিক জানি না until unless আমাকে কেউ সেই ডেটা প্রোভাইড যদি করেন, ধরে ধরে কাউকে বাদ দেওয়া হয়েছে যে আমি একটা ডেটা যেটা পেয়েছি আমি আপনাকে জাস্ট জানিয়ে হ্যাঁ, দিচ্ছি যে প্রথম দফায় যে ৬৪ লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, ৫৮ লক্ষ এবং তারপরে আরো yes, ৬ লক্ষ হ্যাঁ, মিলিয়ে, সেটার রেশিওটাতে আমাদের হিন্দু সংখ্যা হ্যাঁ। একটু বেশি ছিল। না, আমাদের অনেক রাজ্যে বেশি। অনেক নয়, আমাদের রাজ্যে হিন্দু জনসংখ্যা মোটামুটি ৭০%, হ্যাঁ, ওখানে হিন্দু রেশিও ছিল ৭৭%। হ্যাঁ, আবার পরের যেটা হয়েছে, হ্যাঁ। যেটা নতুন পদ্ধতি এলো, সেখানে কিন্তু ২৭ লাখ লোকের মধ্যে ৬৫% মুসলিম। যার ফলে এই যে টোটাল ৯১ লক্ষ মানুষ বাদ গেছে, তার ৩৫% মুসলিম, যেখানে রাজ্যের জনসংখ্যার ২৭% মুসলিম। ২০১১ সালে আমরা যে শেষ পেয়েছি। ফলে এইখানে একটা কিন্তু ডেটা আমাদের কাছে আছে। ফ্যান্টাস্টিক। আমি কোন রাজনৈতিক দলের কি অবস্থান সেটা আমি আলোচনা করছি না, একদমই না। একদমই না, সেটা আমরা করতে আসিনি। এখন আমরা যে জায়গায় আলোচনা করছি, কোন এটা হয়তো একটা ফল আউট। তুমি যেটা বলছো সেটা হচ্ছে আউটকাম বা ফল আউট। শুধু ডেটা নয়, মানে শুধু আউটকাম নয়, ইন্টেনশন নিয়েও প্রশ্ন আছে। যেমন মোহাম্মদ সেলিম স্পষ্টই আমাকে তথ্য দিয়েছেন, যে তথ্য দিয়ে উনি দেখাচ্ছেন যে প্রত্যেক বছর ২০০৫ সাল থেকে আজ অবধি প্রত্যেক বছর এই রাজ্যে ১৮ থেকে ২৫ লাখ ছেলে ১২ ক্লাসের পরীক্ষা দেয়, ছেলে মেয়ে। ১৮ থেকে ২৫ লাখ ১২ ক্লাসের ছেলে মেয়ে পরীক্ষা দেয়। এরা ১৮ বছর বয়স্ক মূলত। তার ফলে যখনই ভোটার রোল রিভিশন হয়, প্রতি ২ বছর অন্তর যেটা হয়, সেখানে অন্তত এরকম ১৮ থেকে ২০ লাখ নতুন নাম ওঠে। এই বছরও ১০ লাখের কাছাকাছি নতুন নাম তোলার আবেদন জমা পড়েছিল, শেষ অবধি ২ লাখও নাম ওঠেনি। মোহাম্মদ সেলিমের অভিযোগ যে এইটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে এই এসআইআর এর উদ্দেশ্য ছিল এক্সক্লুশন, ইনক্লুশন নয়। এটা আসলে মোহাম্মদ সেলিম, তাকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনি, তার সাথে আমি কাজ করেছি। কিন্তু মোহাম্মদ সেলিম যখন কথা বলছেন, তিনি এখন একজন একটা পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসেবে, স্নিগ্ধেন্দু বা সুপর্ণ সেটা করছে না। এবং স্নিগ্ধেন্দু যে নামটা ব্যবহার করছে সেটাও একটা একাডেমিক্যালি সেই নামটা এই আলোচনার জন্য ব্যবহার করছে। প্রথম কথা হচ্ছে সেলিম সাহেবের যদি বা যে কারোর যদি কোনো বক্তব্য থাকে, আহ, এই স্টেটমেন্টটা পলিটিক্যাল বলে আমি মনে করছি। কি রকম, কেন? হ্যাঁ, এই জন্যই মনে করছি। তার কারণটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন গেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল গেছে, এবং সিগন্যাল তোমার মনেও আছে যখন পেপার ব্যালট ভার্সেস ইভিএম নিয়ে অনেক আলোচনা হয়েছে, ঠিক আছে, ফাইনালি দ্য ডাস্ট হ্যাজ সেটেল ডাউন, ঠিক আছে। আচ্ছা, তো এটা নিয়েও আলোচনা হচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দল গেছে, সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে। কিন্তু এসআইআর এক্সারসাইজটা নিয়ে তারা কিভাবে কন্ডাক্ট করছেন সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এসআইআর নিয়ে কোনো প্রশ্ন নেই। এক, দুই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বা যা কিছুর জন্য এইরকম ভুক্তভোগী হচ্ছে। আমি আবার বলছি, এটা মানুষের একটা তার বেসিক অধিকারের জায়গা থেকে, বিশেষ করে গরিব মানুষের বেসিক অধিকারের জায়গা থেকে সেটা হরণ করা বলেই আমি মনে করি। একটা মানুষের ভোটের মূল্য হ্যাঁ, একটা গরিব মানুষের কাছে হ্যাঁ, আপনার আমার থেকে অনেক কম। নিশ্চয়ই বেশি।
তার একটা বেশি। গরিব মানুষের কাছে ভোট নেই মানে সেই মানুষটা প্রশাসনের কাছে নিশ্চিহ্ন হয়ে যায়, আহ, তার কোনো অস্তিত্ব থাকে না। না, আমি সেটাতে একটু একটা আলাদা। পাড়াতে হ্যাঁ, রাজনীতিবিদ বছরে 3 বার আসে, ঠিক পুরো ভোট বা পঞ্চায়েত ভোটের সময়, ঠিক বিধানসভা ভোটের সময়, ঠিক লোকসভা ভোটের সময়। যার ভোট নাই হ্যাঁ, তার অস্তিত্ব নাই, গরিব মানুষের কাছে তাই। ঠিক আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমরা ভোট না দিলেও যায় আসে না, খুব ভালো। কিন্তু দেখবেন হ্যাঁ, লোকসভা বা বিধানসভা ভোটের থেকেও হ্যাঁ, পঞ্চায়েত ভোটের সময় হ্যাঁ, বা পুরসভা ভোটের সময় হ্যাঁ, গ্রামের মানুষ হ্যাঁ, সে যেখানেই থাক হ্যাঁ। সে সেখান থেকে নিজের গাঁটের কড়ি খরচা করে এখানে ভোট আমি দিতে আসে। আবার তোমার সাথে সহমত। তুমি একদম বাস্তবে কথা বলছো, তোমার সাথে সহমত। আমি একটু বারবারই এই আলোচনাটা অন্য দিক দিয়েও দেখার চেষ্টা করছি। হ্যাঁ। তার কারণটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে একটা কথা, স্নিগ্ধেন্দু, আমি নাম বলছি না, তুমিও তার তার মানে সেরকম মানুষদেরকে চেনো। আহ, দু একজন তারা অধ্যাপনা করেন, আমি হঠাৎ কাগজে দেখলাম তারা বলছেন যে এই ভোট দিতে পারবেন না বলে সরকারি সুবিধে তারা পাবেন না। এই কথাটা কিন্তু ঠিক নয়। তার এটা কিন্তু বিহারের উপমুখ্যমন্ত্রী না, পশ্চিমবঙ্গে আমি এসে বলে আমি গেছেন। আমি 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 রাজা সম্রাট এদের কথা নিয়ে আলোচনা করছি না, যে একটা গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তার কাছে তার ভোট না দিতে পারা মানে সে মনে করছে যে একটা সরকার এসে হয়তো আমাকে আমার অধিকার কেড়ে নেবে। আমি সেই জন্য এরকম একটা সরকার চাইছি যে আমার অধিকারটাকে আহ, আহ, ধরে রাখবে বা আমার অধিকারটা প্রতিষ্ঠিত করবে। সেই মানুষগুলোর নামগুলোই হয়তো সেখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছে। সেই যদি লার্জার ডিজাইন দেখা যায়, লার্জার ডিজাইনে হয়তো তাদের কিছু প্ল্যান থাকতেও পারে, বাট দ্যাট ইজ সাবজেক্ট টু কনজেকচারস। আমার তোমার কাছে খুব সংক্ষেপে দু একটা প্রশ্ন। তোমার কি মনে হয় যে ইলেকশন কমিশন তারা ইচ্ছে করে কোনো কমিউনিটিকে এই ভোটে বা এই এক্সারসাইজের দ্বারা কোনো একটি রাজনৈতিক দল, বিশেষ করে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি দলকে সুবিধে করার জন্য মাইনরিটি মুসলিমদের নাম কেটে দিয়েছে বলে তোমার কাছে কি সেরকম কোনো এভিডেন্স আছে? না, আমার কাছে এভিডেন্স। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগছে, বিকজ তুমি তো ভদ্রলোক, তুমি তো ওই রকম ভাবে কথা ঘুরি। সুতরাং আমার প্রশ্নটা স্পেসিফিক। তার মানে আমি যদি আগে যখন ছিল, যেটাকে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বলা হতো, যেটা এখন আর নেই, সাক্ষ্য অধিনিয়ম, তার মানে তোমার কাছে কোনো এভিডেন্স নেই যে সুপ্রিম কোর্ট এই ইলেকশন কমিশন একটা কিন্তু স্পেসিফিক। ধোঁয়া দেখলে তো না আগুন না বোঝা না যায়। না না না, সেটা না, সেটা তো কনজেকচারের ব্যাপার। এক সেকেন্ড, কিন্তু এটাও তো স্বীকৃত, আমি কনজেকচারটা, আইনেও তো না স্বীকৃত না ধোঁয়া দেখলে না আগুন না, বোঝা আমি যাওয়াটা। আমি আবার বলছি কনজেকচারের ব্যাপার। তো তার মানে সিদ্ধান্তর কাছে কোনো এভিডেন্স নেই টু প্রুভ। সো এটা হচ্ছে সবই আ ম্যাটার অফ কনজেকচার। কনজেকচারটা সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে, রাইট? 99% সত্যি হতে পারে, বাট 1% মিথ্যেও হতে পারে। ওয়ান। দুই হচ্ছে, স্নিগ্ধেন্দু কি মনে করছে যে এই যে নির্বাচনের যে ফলাফল হবে সেটাতে কোনো একটা রাজনৈতিক দল, মানে সেটা বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, তারা কি একটা ডেফিনিট অ্যাডভান্টেজে আছে বিকজ দ্য এসআইআর এক্সারসাইজ? এটা সিদ্ধেন্দু কি মনে করে? না দেখুন, আমার নিজের হিসেবে যেটা দেখতে পাচ্ছি তাতে এসআইআর এ কোনো একটি বিশেষ পক্ষ রাজনৈতিক বিশাল লাভ পাবে, আমি মানে অঙ্ক খুব পাল্টে যাবে এরকমটা আমি দেখছি না। তার একটা কারণ আছে, তার অন্যতম কারণ হচ্ছে যে যেমন মালদা, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় এবং উত্তর দিনাজপুরে সত্যিই মুসলিমদের মধ্যে প্রচুর, প্রচুর আসন বাদ গেছে। আমি এখানে দেখছিলাম একটু আগে লালগোলা বা এই সমস্ত কিছু, কিছু আসন, শামশেরগঞ্জ এসব কিছু আসন ৪০-৫০ এমনকি একটা বিধানসভায় ৭০,০০০ মানুষের নাম বাদ গেছে। এইরকম কাণ্ড ঘটেছে। আমরা ভবানীপুরেও সেরকম প্রায় দেখি। ভবানীপুরে প্রায় ৫০,০০০ নাম বাদ গেছে। তো এইরকম ব্যাপার ঘটেছে। এইবার তাতে বেশ কিছু আসনে ওই ৩টে জেলাতে তৃণমূলের কিছু অসুবিধা হতে পারে যদি কংগ্রেসের সঙ্গে তাদের জোরালো টক্কর হয় এবং কংগ্রেস এবং তৃণমূলের
মধ্যে একটা ভোট কাটাকাটি হয়, এবং তাতে বিজেপির কিছু কিছু সুবিধা কোথাও কোথাও হতে পারে, এই ৩টে বেল্টে হতে পারে যদি কংগ্রেস তৃণমূলের মধ্যে ভোট কাটাকাটি হয়। কিন্তু উত্তর ২৪ পরগনা বা নদিয়ায় যেগুলো বিজেপির শক্ত বেল্ট, সেখানে কিন্তু কংগ্রেস তৃণমূলে ভোট কাটাকাটির কোনো ব্যাপার নেই। সেই বেল্টগুলোতে কিন্তু বিজেপির জেতা আসনে ১০, ১২, ১৫, ২৫, ৩০ হাজার পর্যন্ত হিন্দু নাম বাদ গেছে। সুতরাং বিজেপি হয়তো কিছু কিছু নেতারা বাইরে হাবভাব দেখানোর চেষ্টা করছেন, সেটা তাদের দেখাতেও হবে। দেখাতে হবে বডি ল্যাঙ্গুয়েজে, যে মুসলিম ভোট বেশি বাদ গেছে, এবার আমাদের ভোট শতাংশ মিলে যাবে, এবার আমরা ক্ষমতায়। আসলে কিন্তু যে দলের শীর্ষ নেতারাও তারাও বুঝতে পারছেন, এবং অঙ্ক তাদের কাছেও পরিষ্কার, তারাও তাদের কাছে সমস্ত ডেটা আছে যে বিজেপির বহু আসন দুর্বল হয়ে গেছে। এটা নির্বাচনে কি প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? তাহলে ভারতীয় জনতা পার্টি কাকতালীয়ভাবে ১ কোটির ওপরে বাদ যাবে তারা বলেছিলেন। ১,২০,০০,০০০ বারবার বলেছিল। তাহলে তারা যে কতটা ডেটা স্পেসিফিক কাজ করতে পারেন সেটা অন্তত প্রমাণ হচ্ছে ঠিক কাছাকাছি। কিন্তু তারা যদি মনে করেন যে এসআইআর হওয়ার জন্যেই তারা নির্বাচন জিতে যাবেন, আমার মনে হয় সেটা তাদের সঠিক হবে না। আবার তৃণমূলও যে এসআইআর এর কে এতটা লোকে বাদ গেছে দেখেই যে তারা বৈতরণী পার করবেন, একটা প্রকল্পের নাম, আমি সেই প্রকল্পের কথা বলছি না, তো তারা যদি সেই বৈতরণী পার করবেন ভেবে থাকেন সেটাও ঠিক নয়। তবে অনেক জায়গায় যে মার্জিনগুলো দেখা গেছেন এবং অনেকে অনেক জায়গার কথা বলছে, কলকাতাতেও আমরা যদি দেখি, কলকাতাতেও কিন্তু নর্মালি যে নামগুলো যেখান থেকে বাদ গেছেন, আমরা ধরেই কেন নিচ্ছি যে মাইনরিটি মুসলিম মানেই হচ্ছে তৃণমূল ভোটার আর হিন্দু মানেই বিজেপি ভোটার, ঠিক এরকম জায়গায় আমরা বেঙ্গলে আপাতত এসে পৌঁছয়নি একদম। ঠিক ভুলের কথা না, সেরকম ভাবে পৌঁছয়নি। সুতরাং ইট উইল বি আ ভেরি নেক টু নেক ফাইট। আর কমপ্লিটলি যদি মানুষ মনে করেন যে ইলেকশন কমিশনের এই যে ফেলিওরের জন্যে তারা ভারতীয় জনতা পার্টিকে তাদেরকেই দোষী সাব্যস্ত করে সাজা দেবেন, তাহলে তারা ৫০-এর নিচে অল আউট হয়ে গেলেও আশ্চর্য হওয়ার খুব একটা কারণ নেই। আর তারা যদি ইলেকশন কমিশনের দোষটা জ্ঞানেশ কুমার সাহেব এবং টিমের ওপরেই রাখেন এবং বিজেপিকে একটা 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 কি বলবো, যে একটা বলেন যে না ঠিক আছে বেনিফিট অফ ডাউট দিয়ে দেখতে চান, তাহলে বিজেপি ভালো করতে পারে। এসআইআর একদম শুরুতেই আপনি যেটা বলছিলেন যে একদম এসআইআর এর শুরু থেকেই নির্বাচন কমিশন বারবার বলেছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর নো ইনএলিজিবল ভোটার ইজ দেয়ার অন দ্য লিস্ট অ্যান্ড নো এলিজিবল ভোটার ইজ এক্সক্লুডেড। কিন্তু শেষে সুপ্রিম কোর্টে আমরা যে সওয়াল শুনলাম তাতে নির্বাচন কমিশনের ভূমিকাটা, আর্গুমেন্টটা খুব স্পষ্ট যে একটাও অবৈধ ভোটার যেন না থাকে, তাতে কিছু বৈধ ভোটার আপাতত বাদ গেলে যাক। অবস্থানটা পাল্টে গেল তো, এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে তারা পুরো প্রক্রিয়াটাকেই সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেননি বলে আমার দৃঢ় ধারণা, ১। ২ হচ্ছে যে তারা এত বড় একটা ম্যামথ এক্সারসাইজ তারা কি করে ওই সময় সীমার মধ্যে করে ফেলবেন এটা আমার জানা নেই। কেন আমাদের বাড়িতে যদি ছোট্ট ছোট অনুষ্ঠান হয়, কারুর একটা জন্মদিন হলো, আর বিয়ে হলে তো বিরাট ব্যাপার, ৩ মাস, হ্যাঁ, বছর আগে একটা বিয়ে হলে বিরাট ব্যাপার, কিংবা একে এখানে কিনতে যাব ওখানে কিনতে যাব। আর একটা রাজ্যে যেখানে প্রায় মানে ৭,৬৬,০০,০০০ ভোটার অ্যাজ পার এসআইআর এর পূর্বে, সেখানে এরকম একটা এক্সারসাইজ করব। আর নালে কি অপশন আছে? অপশনটা যদি আমি তৃণমূলের কাউন্সিল, মানে এখন তিনি সাংসদও ডক্টর মানিকা গোস্বামী, তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে এখন এই প্রসেসটা থাক, পুরো জিনিসটা কমপ্লিট করে করা। এখন আপাত দৃষ্টিতে তার কথাটা খুব লজিক্যাল মনে হলেও উল্টো দিকের পলিটিক্যাল পার্টিরা দেখাচ্ছে যে তাহলেই রাষ্ট্রপতি শাসন করতে হবে, সেটার অ্যাডভান্টেজ হয়তো তিনি যে দল থেকে সাংসদ সেটা পাবে বলে তাদের মতামত। কিন্তু এই যে রাষ্ট্রপতি শাসন না করেও কিন্তু এরকম বহু রয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট তো চলতেই পারে। হ্যাঁ, রাষ্ট্রপতি শাসন কেন হতে হবে? কেয়ারটেকার গভর্নমেন্টের অপশন তো আমাদের প্রথম কথা রয়েছে। হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ইলেকশন কমিশন তারা কি তাদের ন্যারেটিভটা বদলে ফেললো?
তারা যখন বলেছিল যে কোনো রকম ভাবে অবৈধ আসবে না, এক্সক্লুশনও তারা দেখবেন না হয়, সেই ব্যাপারে কিন্তু সেই গুড়ে বালি। এখন তো তাদের একমাত্র হচ্ছে যে অবৈধ যেন না হয়, তার জন্য কিছু বৈধ এবং টেম্পোরারি বাদ গেলে এবং যাক। এই নির্বাচন কমিশনের এই ফেলিওরের জন্য শুধু সাধারণ মানুষ যারা আপাতত এই জায়গায় থাকলেন, আপনি খুব সঠিকভাবে একটা কথা পয়েন্ট আউট করেছেন যে 2002-তে যখন আমাদের এখানে এসআইআর হলো পশ্চিমবঙ্গে, নির্ঝঞ্ঝাট হয়েছিল, কারণ সামনে কোনো নির্বাচন ছিল না। পরে নির্বাচন ছিল সেই 2004-এ। এখন এই নির্বাচন কেন্দ্রিক যখন এসআইআরটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তখন মানুষ 2 বছর সময় পেয়েছিল কাগজ ঠিক করার জন্য। তাহলে সময়টা আমরা ঠিক করে করিনি, এক। দুই হচ্ছে, সুতরাং যারা এটা এসআইআর এর বিরোধিতা করছেন তারাও যদি অন্যরকম ভাবে নিজেদেরকে প্রজেক্ট করতে পারতেন, তাদের আমি যদি অ্যাডভোকেট হতাম, আমি বলতাম যে আমরা এসআইআর এর বিপক্ষে নেই, কিন্তু এই স্বল্প সময় এসআইআর করা যাবে না। আমার মনে হয় যে সেটা ঠিক ছিল। দুটো পক্ষই একটা অনড় অবস্থান নেয়। একটা দল যারা কেন্দ্রে আছেন তারা ভেবেই নেন যে এসআইআর এর দিয়েই তারা পাওয়ারে চলে আসবেন, আবার উল্টো দিকের যে দলটি আছেন তারা বাঙালি আইডেন্টিটি বা অস্মিতা, করাপশন, ওয়েলফেয়ার, এগুলোকে সব দিয়ে এসআইআরটাকেই পাখির চোখ করেছেন। কিন্তু স্নিগ্ধেন্দু বা সুপর্ণ ওই দুটো রাজনৈতিক দল বাদ দিয়ে মানুষের মৌলিক অধিকারের জায়গাটাই আমরা ধরে রাখার চেষ্টা করছি। এবং আমি মনে করছি যে সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন তার এক্সারসাইজটা তারা প্রপারলি প্ল্যান করেননি। আর ওই সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের ম্যান্ডেট কি বা সে কিছু, ওটা নিয়ে আমি আর যাচ্ছি না, সেটা একটা অন্য আলোচনার বিষয়বস্তু। বাট 326 ধারার যে ব্যাপারটা, সেটা যদি ইলেকশন কমিশন অ্যাজ অ্যান আর্টিকেল অফ ফেথ থাকতো, তারা দেখতেন যে they wouldn't have tried this exercise in such a short span of time.